কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো জয়েন করতে দেরি করতেছো। আচ্ছা, ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে তো? ফুল স্ক্রিন করো। হ্যাঁ, হ্যালো, কেমন আছো? আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, লেখা স্পষ্ট দেখা যায়? ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, গত দুটো ক্লাস করছি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপর। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কিত আমরা সব কিছু জেনে গেছি। আর এখন থেকে তোমাদের যেদিন যেটুকু ক্লাস হবে সেটার উপরে একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা সেই হোমওয়ার্কটা করে খাতায় করে সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবে। ফেসবুকের গ্রুপ ইয়েতে না, তোমরা হলো যে গ্রুপেও দিতে পারো, টিমসেও দিতে পারো, দুটোতেই দিতে পারো। ঠিক আছে? তো আমি ক্লাস শেষে তোমাদেরকে অবশ্যই একটা হোমওয়ার্ক দিব, তোমরা সেটা অবশ্যই সম্পূর্ণরূপে করে ছবি পাঠাবে সবাই, কেউ যেন মিস না করো। ঠিক আছে, শুরু করি তাহলে, কি বলো? ওকে, আজকে আমরা অর্থনীতির, হ্যাঁ বলো। ওকে, আজকে আমরা অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সম্পর্কে জানবো। তো অর্থনীতির মৌলিক সমস্যা যে তিনটি, এটি সর্বপ্রথম ধারণা দেন পল এ স্যামুয়েলসন। তো সেই অর্থনীতির মৌলিক সমস্যা বা সেটাকে বলা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? তিনটি। কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদনের বন্টন কেমন হবে। আমরা এই তিনটা কিভাবে ব্যাখ্যা করে সেটা শিখব। তো অর্থনীতির প্রথম যে মৌলিক সমস্যা, কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ বলো। আমরা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করব। তো অর্থনীতির প্রথম যে মৌলিক সমস্যা, কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, সবাইকে মিট করে দাও। সাউন্ড আছে? নাই আপনাকে? ওকে, ক্লিয়ার শোনা যায় এখন? হ্যাঁ, ঠিক আছে। প্রথম থেকে শুরু করি আবার। অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি, পল এ স্যামুয়েলসন ব্যাখ্যা করেন। তিনি এই তিনটি মৌলিক সমস্যা সম্পর্কে ধারণা দেন। তো এই তিনটি মৌলিক সমস্যা, কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদনের বন্টন কেমন হবে, এই তিনটা আমরা ব্যাখ্যা করা শিখবো। এখান থেকে কিভাবে সৃজনশীল হয় সেটা দেখবো, এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করবো সেটা জানবো আজকে। তো প্রথম অর্থনীতির মৌলিক সমস্যা হলো যে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে অর্থনীতির এই প্রথম মৌলিক সমস্যাটা ব্যাখ্যা করা যায় সেটা আমরা শিখব। ঠিক আছে? তাহলে এর জন্য প্রথমত আমরা কি করব, একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমাদের ইচ্ছে মতো এঁকে নিতে পারবো। এটা হলো ও এক্স, মানে ভূমি অক্ষ, আর এটাকে বলি আমরা লম্ব অক্ষ। তাহলে এই দিকে আমরা কি দেখাবো, এক্স দ্রব্য, আর এই দিকে দেখাবো ওয়াই দ্রব্য। এটা যদি এ নাম দেই, এখানে একটা বিন্দু নাম দিব বি, এটার একটা নাম দিলাম আমরা সি, আর এটার নাম দিলাম হলো ডি। তাহলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো এইভাবে কিন্তু আঁকবো। তোমরা একটা জিনিস ফলো করবা, যে আমি যখন চিত্রগুলো আঁকতেছি কিভাবে আঁকতেছি, যদি সেটা ফলো করো তাহলে তোমাদের চিত্র আঁকাটা সহজ হবে এবং অনেক দ্রুত আঁকতে পারবা। আর তোমরা অনেকে বিভিন্নভাবে আঁকো, এতে তোমাদের সময় লাগে বেশি। তো আমি কি করলাম, দেখো প্রথমে ভূমি অক্ষ দিলাম, লম্ব অক্ষ দিলাম, তারপরে উৎপাদন সম্ভাবনা রেখাটা ইচ্ছা মতো এঁকে দিলাম। যেহেতু এটাতে কোনো সংখ্যা নাই, সংখ্যা ছাড়াই আমরা এটা আঁকবো, সেই জন্য এই উৎপাদন সম্ভাবনা রেখাকে এঁকে দিছি। এরপরে বিন্দুগুলো স্থাপন করছি, তারপর শুধুমাত্র স্কেল পেন্সিল টানবো, দাগ টানবো এই। তো এটার নাম দিলাম x2, তাহলে এটার নাম দিব আমরা y1, এটার নাম দিলাম আমরা y2। তো হয়ে গেল আমাদের এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তো তোমরা কি করো, অনেকে এই দাগগুলো আগে টানো, তারপরে হলো যে ধীরে ধীরে এই পাশে যোগ করো। তো যেহেতু এখানে সংখ্যা মান ছাড়াই, তাই আগে উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা এঁকে নিব, সার্কেল করে নিব, এরপরে বিন্দুগুলো দিয়ে পেন্সিল স্কেল দিয়ে দাগ টেনে দেব। তাহলে এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা অর্থনীতির যে প্রথম মৌলিক সমস্যা সেটা ব্যাখ্যা করব। তো আমরা কিন্তু সমস্যা ব্যাখ্যা করতেছি, সমাধান কিন্তু ব্যাখ্যা করতেছি না। তো এই তিনটা সমস্যা যেই দেশ যত ভালোভাবে সমাধান করতে পারবে, সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন তত দ্রুত হবে। তো এখন আমরা কিন্তু সমস্যাটা কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে
এটা কি? এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এ ডি, সংক্ষেপে আমরা বলবো। উৎপাদন সম্ভাবনা রেখা চারটা বিন্দু যদি আছে এ বি সি ডি, তাহলে এটাকে সংক্ষেপে বলবো যে এ ডি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আর এটার ভূমি অক্ষে কি দেখাইছি? এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। তো এই উৎপাদন সম্ভাবনা কিসের প্রেক্ষিতে পাই? আমরা যে আমাদের যে নির্দিষ্ট জমি আছে সেই জমিতে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে এবং সম্পদের পূর্ণ ব্যবহারের ফলে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারি সেটাই প্রকাশ করে এই উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা যদি আমাদের এই জমিতে, সম্পূর্ণ জমিতে এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে এই রেখা অনুযায়ী এক্স দ্রব্য কতটুকু উৎপাদন হবে বলো? যে কেউ? আমরা যদি আমাদের সম্পদ পূর্ণরূপে ব্যবহার করি এবং সবটাই যদি এক্স দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করি, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন কত হবে এই রেখা অনুযায়ী? ওডি। ভেরি গুড। তার মানে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হলো ওডি। এই ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হলো ওডি, আর ওয়াই দ্রব্যের উৎপাদন কি? শূন্য। এই বিন্দুতে শুধু দেখো, আমরা আমাদের সমস্ত জমিতে এক্স দ্রব্য উৎপাদন করছি, তাহলে এক্স দ্রব্য সর্বোচ্চ উৎপাদন হবে ডি বিন্দুতে। তার মানে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ। তো আমরা তো শুধু এক্স দ্রব্য উৎপাদন করতেছি, তখন কি ওয়াই দ্রব্য উৎপাদন হবে? হবে না। তার মানে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। এবার আমরা যদি সম্পূর্ণ জমিতে আমাদের ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্য সর্বোচ্চ কতটুকু উৎপাদন হবে? ও এ, এইদিকে সর্বোচ্চ উৎপাদন হলো ও এ। তার মানে এটা হলো ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন। তো তখন এক্স দ্রব্যের উৎপাদন কত? শূন্য। কেন? সম্পূর্ণ জমিতে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করছি, তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। তাহলে এখানে যদি আমরা উৎপাদন করি, সর্বোচ্চ পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন পাই, ওয়াই দ্রব্যের উৎপাদন হয় শূন্য। এখানে যদি উৎপাদন করি এই বিন্দুতে, তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি, এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। এবার আমরা দেখি এই উৎপাদন সম্ভাবনা রেখা আরো দুটি বিন্দু আছে বি আর সি। এর বি বিন্দুতে কি পাচ্ছি? বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? এক্স দ্রব্যের উৎপাদন, এক্স দ্রব্যের উৎপাদন কিন্তু এদিকে। গুড। এক্স দ্রব্যের উৎপাদন, এই যে বি থেকে আমরা এক্স দ্রব্যের উৎপাদন যেদিকে দেখাইছি সেদিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পাই কি? x1। তার মানে বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হলো ও x1, আর ওয়াই দ্রব্যের উৎপাদন কত? এখান থেকে এদিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই দ্রব্যের উৎপাদন হলো, সবসময় বলবো এখান থেকে, শুরু থেকে, এই ও বিন্দু থেকে বলবো ও y1। তাহলে বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হয় ও x1, ওয়াই দ্রব্যের উৎপাদন ও y1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন হয় কম আর ওয়াই দ্রব্য উৎপাদন হয় বেশি। তাহলে বি বিন্দুটা এক্স দ্রব্য কম পরিমাণে আর ওয়াই দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন নির্দেশ করে। এবার আমরা দেখি সি বিন্দু। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? ও x2। ভেরি গুড। এই যে ও থেকে x2 পর্যন্ত, তাহলে সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন ও x2, আর ওয়াই দ্রব্যের উৎপাদন কত? ও y2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সি বিন্দুতে যদি কেউ উৎপাদন করে, তাহলে তার ওয়াই দ্রব্য কম পরিমাণে উৎপাদন হয় আর এক্স দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন হয়। তাহলে আমরা কি দেখলাম? চারটা বিন্দু যদি কম্পেয়ার করি, এদিক থেকে যদি কম্পেয়ার করি, এখানে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ আর ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। এখানে এক্স বেশি কিন্তু ওয়াই তার চেয়ে কম। বি বিন্দুতে ওয়াই বেশি কিন্তু এক্স তার তুলনায় অনেক কম। এ বিন্দুতে সর্বোচ্চ পরিমাণে ওয়াই দ্রব্য উৎপাদন হয়, এক্স দ্রব্যের উৎপাদন হয় শূন্য। এখন সমস্যা হলো যে চারটা বিন্দুই কিন্তু সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করছে। আমি কোন বিন্দুতে উৎপাদন করব এই নির্ধারণ করাটাই হলো সমস্যা, যে আমি কোন বিন্দুতে উৎপাদন করব এবং কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করব। ডি বিন্দুতে যদি উৎপাদন করি, তাহলে শুধু এক্স দ্রব্য উৎপাদিত হয়, ওয়াই দ্রব্য উৎপাদিত হয় না। যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে শুধু ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণে উৎপাদিত হয়, কিন্তু এক্স দ্রব্য উৎপাদন হয় না। আচ্ছা, সি বিন্দুতে উৎপাদন করলে ওয়াই পরিমাণে কম আর এক্স পরিমাণে বেশি উৎপাদিত হয়। বি বিন্দুতে উৎপাদন করলে ওয়াই হয়, এক্স পরিমাণে কম
আর ওয়াই উৎপাদিত হয় একটু পরিমাণে বেশি। এখন আমার সমস্যা হলো যে আমি কোন বিন্দুতে উৎপাদন করব এবং কোন দ্রব্যটা কি পরিমাণে উৎপাদন করব। এক্স কম উৎপাদন করব না ওয়াই কম উৎপাদন করব, নাকি এক্স উৎপাদনই করব না শুধু ওয়াই উৎপাদন করব। তো এটাই নির্ধারণ করা হলো মূলত অর্থনীতির একটা প্রথম সমস্যা। তাহলে যদি কোনো ব্যক্তি উৎপাদন করতে চায় তার ওই নির্দিষ্ট জমিতে এবং সম্পূর্ণ সম্পদের পূর্ণ ব্যবহারের ফলে, তাহলে তাকে প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটাকে বলা হচ্ছে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। এবং যে আসলে কোন দ্রব্যটা উৎপাদন করবে সেই নির্ধারণ করাটাই হলো তার প্রথম সমস্যা। তো যে যত ভালো এটা সমাধান করতে পারবে সেই দেশ তত দ্রুত উন্নয়ন হবে, তার উৎপাদনও সর্বোচ্চ হবে। তাহলে আমি কোন বিন্দুতে উৎপাদন করব, এ বি সি না ডি, এই যে নির্ধারণ করাটা, এই নির্ধারণ করাটাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। আমরা শুধু বলছি যে শুধু সমস্যা ব্যাখ্যা করব, সমাধান কিন্তু ব্যাখ্যা করছি না। তো এই যে কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব এটাই হলো আমাদের প্রথম সমস্যা। তো এটা আমরা এই যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা চিত্র দিলাম, আলোচনা করলাম, বুঝতে পারছি তো সবাই নাকি? আচ্ছা, তাহলে ব্যাখ্যা করব কিভাবে? তাহলে প্রথম সমস্যা যেহেতু ব্যাখ্যা করতেছি, তাহলে শুরুতেই লিখবো যে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে সেটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। নিম্নে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হবে। চিত্র আঁকবো, তারপরে বর্ণনা করব। তাহলে চিত্রের ভূমি অক্ষে এক্স দ্রব্য, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও, তাহলে আরো ক্লিয়ার হবে, বুঝতে পারবা এবং লিখতেও পারবা যদি মনোযোগ দিয়ে শোনো। আর আমি তো এটা একটা শীট তোমাদেরকে প্রোভাইড করবই, যদি খাতায় নাও লিখো অসুবিধা নেই, শীটটা পেয়ে যাবা, তো সেখান থেকে তোমরা এটাকে তোমাদের খাতায় লিখতে পারবা, অথবা সেটাও তোমরা যেভাবেই রাখতে চাও রাখতে পারবা, সমস্যা নেই। তাহলে আমি একটু বলি যে এটা কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে ভূমি অক্ষে কি এক্স দ্রব্য আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, এ ডি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা যদি আমাদের যে সম্পদ আছে এবং যে প্রযুক্তি আছে সেই সম্পদ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ফলে বা সম্পূর্ণরূপে ব্যবহারের ফলে শুধু যদি এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় ডি বিন্দুতে, এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন ওডি, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। আবার যদি ওই জমিতে সম্পূর্ণরূপে ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় এ বিন্দুতে ও এর পরিমাণ, তখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। এবার উৎপাদন সম্ভাবনা রেখার আরেকটি বিন্দু হলো বি, বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন নির্দেশ করে ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্যের উৎপাদন নির্দেশ করে ও ওয়াই ওয়ান। এই বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ কম আর ওয়াই দ্রব্যের পরিমাণ কিছুটা বেশি নির্দেশ করে। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হলো ও এক্স টু এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হলো ও ওয়াই টু। সি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন হয় কম আর এক্স উৎপাদন হয় বেশি। এখন অর্থনীতির সমস্যা হলো বা উৎপাদনকারীর সমস্যা হলো যে সে আসলে কোন বিন্দুতে উৎপাদন করবে, এ বি সি না ডি বিন্দুতে উৎপাদন করবে। এই উৎপাদন সম্ভাবনা রেখার চারটি বিন্দুই দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে। এখন সমস্যা হলো যে আমি কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব। এই কোন বিন্দুতে উৎপাদন নির্ধারণ করব এটাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। জাস্ট এইটুকুই ব্যাখ্যা করবো, শুধু বোঝা গেছে? তো এখন তোমার এই উদ্দীপক এভাবেও থাকতে পারে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা সম্পর্কিত, সরাসরি আসতে পারে যে অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করো, অথবা এটাই তোমার উদ্দীপক হতে পারে, এই চিত্রটাই তোমার একটা উদ্দীপক হতে পারে। তোমাকে বলবে যে উদ্দীপকের আলোকে অর্থনীতির কোন সমস্যাটি ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে যে উদ্দীপক আছে সেটা উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কোন সমস্যাটি ব্যাখ্যা করতে পারি, অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? তাহলে এটাই উদ্দীপক হবে এবং এখান থেকে প্রশ্ন থাকবে যে উদ্দীপকের আলোকে বা চিত্রের সাহায্যে অর্থনীতির কোন মৌলিক সমস্যাটি ব্যাখ্যা করা যায় সেটি ব্যাখ্যা করো। বোঝা গেছে? পারা যাবে? কোন কোশ্চেন? সবাই বুঝতে পারছো? কোন প্রশ্ন নাই? প্রশ্ন করো কিছু, প্রশ্ন করতে হবে পড়ার মধ্যে, যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, বা
না বুঝেও বলো না যে বুঝে গেছি, তাতে তোমারই ক্ষতি। হ্যাঁ, অনেকে লজ্জা পায় বলতে যে হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে। হ্যাঁ, সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ প্রকাশ করে, পূর্ণ নিয়োগ নির্দেশ করে, সম্পদের পূর্ণ ব্যবহার নির্দেশ করে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখার ডি বিন্দুটা হলো উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত একটা বিন্দু, আর এ বিন্দুটাও উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত একটা বিন্দু। ডি বিন্দুটা নির্দেশ করতেছে আমার যে জমিটা আছে সেই জমিটা যদি আমি সম্পূর্ণরূপে এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে এক্স দ্রব্য সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো সেটা ডি বিন্দু দ্বারা নির্দেশ করে। এখন ডি এর জায়গায় তুমি যদি 100 মণ উৎপাদন করতে পারো তাহলে 100 প্রকাশ করবে, যদি 1000 মণ উৎপাদন করতে পারো তাহলে ডি বিন্দুটা হবে 1000। ঠিক তেমনি আমি যদি এখন এক্স দ্রব্য উৎপাদন না করে আমি আমার ওই জমিতে অন্য একটা দ্রব্য উৎপাদন করি ওয়াই, তাহলে ওয়াই সর্বোচ্চ কি পরিমাণে উৎপাদন করতে পারবো সেটা হলো এ বিন্দু দ্বারা প্রকাশ করে। এখন ওয়াই যদি আমি 100 মণ উৎপাদন করতে পারি তাহলে 100, এ এর জায়গায় তখন 100 হবে। যদি 500 মণ উৎপাদন করতে পারি তাহলে এ এর জায়গায় 500 হবে। আর এটাই হলো একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে আমরা দুটা দ্রব্য সর্বোচ্চ কত দূর পর্যন্ত বা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত উৎপাদন করতে পারি সেই সীমা। আর এই সীমার দ্বারা আবদ্ধ যে রেখা সেটাকে বলতেছি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, তুমি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দেখে নিবা, তাহলে তোমার যে কনফিউশন আছে বা যে প্রশ্ন আছে মনের মধ্যে সেগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেওয়া হয়েছে, ফার্স্ট ক্লাসেরটা দেওয়া হয়নি, আজকে দুটোই পেয়ে যাবা রাত্রে, আজকে আমি দুটোই দিয়ে দিব। তাহলে ওই দুটো দেখে নিবা, ইনশাআল্লাহ তোমার সব কোশ্চেন সলভ হয়ে যাবে। এবার দেখো আমরা অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা কিভাবে উৎপাদন করব সেটা ব্যাখ্যা করব। তো অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা কিভাবে উৎপাদন করব এটা ব্যাখ্যা করার জন্য সমউৎপাদন রেখা সম্পর্কে জানতে হবে, যে সমউৎপাদন রেখা কি। তো সমউৎপাদন রেখা হলো যে রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান এবং এই রেখার প্রতিটা বিন্দু দুটি উপকরণের সংমিশ্রণ প্রকাশ করে। একটু বুঝিয়ে বলি, মনোযোগ দিয়ে দেখো। আমার এই একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে, আমি কি করতে পারি, এই জমিতে যদি ধান রোপণ করি তাহলে আমি আমার সব কাজ শ্রমিক দিয়ে করাতে পারি। ধরো সব কাজ শ্রমিক দিয়ে করালাম, আমার 10 জন শ্রমিক কাজে লাগলো। আচ্ছা, তো সেচ দেওয়া এবং ধান মাড়াই করা এগুলোর জন্য এবং কীটনাশক প্রয়োগ করা এসবের জন্য আমার 2টা বা 3টা হয়তোবা মেশিন লাগবে। তো এখানে এল বলতে কি বুঝতেছি, এল হলো শ্রম মানে শ্রমিক, শ্রমিকের পরিমাণ হলো 10 জন। সেচ কাজের জন্য, চাষের জন্য এবং মাড়াই করার জন্য আমার 3টা যন্ত্রের দরকার। তো এই যন্ত্রগুলোকে বলা হয় মূলধন, মূলধনকে প্রকাশ করা হয় কে দ্বারা। আমার কথা বুঝতে পারতেছো? ওকে, হ্যাঁ বলো। তাহলে আমি এই আমার জমিতে আমি কি চাষ করব, ধান চাষ করব। তাহলে আমার এই জমি যদি 1 একর হয়, কত একর, ধরে নিলাম আমার এই জমির পরিমাণ হলো 1 একর, আমি সব কাজ শ্রমিক দিয়ে করাইলাম, শ্রমিক আমার 10 জন ব্যবহার করা লাগলো, আর 3টা আমি যন্ত্র ব্যবহার করলাম, সেটা হলো সেচের জন্য, চাষের জন্য আর মাড়াইয়ের জন্য। বুঝা গেছে? তাহলে আমি যদি ধান উৎপাদন করি, ধরে নিলাম যে আমার 100 মণ ধান উৎপাদন হলো। কত মণ ধান উৎপাদন হলো? 100 মণ। আচ্ছা, এখন আমি যদি এরকম করি যে আমি চাষের জন্য একটা মেশিন, তারপরে চারা রোপণের জন্য মেশিন, সেচের জন্য মেশিন, ধান কাটার জন্য মেশিন, তারপরে তোমার কীটনাশক প্রয়োগের জন্য মেশিন, মানে ওভারঅল সব কাজ আমি মেশিন দ্বারাই করতে চাই। তাহলে ধরে নিলাম যে আমার 7টা মেশিন ব্যবহার করতে হবে।
আর এই মেশিনগুলো চালানোর জন্য আমি 2 থেকে 3 জন শ্রমিক ব্যবহার করলাম, এই এল 3 জন শ্রমিক ব্যবহার করলাম। তাহলে এইভাবে কাজ করলেও আমার কতটুকু ধান উৎপাদন হবে? ওই 1 সমান ধানই উৎপাদন হবে। ওকে, দেখো তাহলে আমি যখন শ্রমিক বেশি ব্যবহার করতেছি আর মূলধন কম ব্যবহার করতেছি তখনও আমি কত মণ উৎপাদন পাচ্ছি? 1 সমান ধান উৎপাদন পাচ্ছি। এবার আমি কি করলাম যে কৃষি আধুনিকরণ করলাম। আধুনিকরণ বলতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলাম, অর্থাৎ সব কাজ যন্ত্র দিয়ে করাচ্ছি। আর সেই যন্ত্রগুলো ব্যবহার করার জন্য 2 থেকে 3 জন শ্রমিক হলেই আমার যথেষ্ট। এখন জমির পরিমাণ তো আর পরিবর্তন হয়নি, জমি 1 একর 1 একরই আছে। এখন ধানের উৎপাদন কি বাড়বে নাকি 2 পদ্ধতিতেই সমান হবে? 2 পদ্ধতিতেই সমান হবে, অর্থাৎ আমি 10 জন শ্রমিক আর 3টি মূলধন যন্ত্র ব্যবহার করলেও আমার ওই 1 সমান ধান উৎপাদন হবে। আর 7টা যন্ত্র 3 জন শ্রমিক ব্যবহার করলেও আমার ওই 1 সমান ধানই উৎপাদন হবে। তার মানে আমার 2 পদ্ধতিতেই কিন্তু উৎপাদনের পরিমাণ সমান। তাহলে এখানে আমি শ্রমিক বেশি ব্যবহার করছি আর মূলধন কম ব্যবহার করছি, আর এখানে মূলধন বেশি ব্যবহার করছি আর শ্রমিক কম ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট নির্ণয় করতে পারবো, এখান থেকে একটা পয়েন্ট নির্ণয় করতে পারবো, আর সেটা যে রেখার মাধ্যমে দেখাবো সেটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা। তো দেখো এখানেও উৎপাদনের পরিমাণ সমান, এখানেও উৎপাদনের পরিমাণ সমান, জাস্ট এখানে উপকরণগুলো ভিন্ন পরিমাণে ব্যবহার করছি আর এখানে উপকরণগুলো ভিন্ন সংমিশ্রণ ব্যবহার করছি। এই জন্যই সমউৎপাদন রেখার সংজ্ঞা হলো যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান এবং প্রতিটি বিন্দু 2টি উপকরণের ভিন্ন ভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তো 2টি উপকরণ কি? শ্রমিক আর মূলধন। তাহলে রেখাটা কিরকম সেটা একটু আমরা দেখে নিই। এইটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা, সংক্ষেপে আমরা বলি আইকিউ। আইকিউ অর্থ হলো আইসো কোয়ান্ট। আইসো কোয়ান্ট, আইসো অর্থ সমান, কোয়ান্ট অর্থ পরিমাণ, তার মানে সমপরিমাণ। আইসো কোয়ান্ট কার্ভ এটাকে বলা হয়, সংক্ষেপে বলি আমরা আইকিউ রেখা। তার মানে এটাই হলো সমউৎপাদন রেখা। তাহলে এই সমউৎপাদন রেখা ধরে নিলাম এটা একটা বিন্দু, এখানেও 1 সমান উৎপাদন পাবো, এটা একটা বিন্দু, এখানেও আমরা 1 সমান উৎপাদন পাবো। কেমন? সমউৎপাদন রেখার সংজ্ঞাই বলতেছি যে এর প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। আমি যেখানেই বিন্দু নেই না কেন, এখানে নিলেও একই উৎপাদন পাবো, এখানে নিলেও একই উৎপাদন পাবো। তো এটা কি নির্দেশ করে? এই ভূমি অক্ষে আমরা এই যে শ্রমিকের পরিমাণ দেখাই আর লম্ব অক্ষে দেখাই হলো মূলধন, মূলধনকে কে দিয়ে প্রকাশ করি। তাহলে এই বিন্দুতে আমরা যদি শ্রমিকের পরিমাণ নির্দেশ করি তাহলে নাম দিলাম এল আর এটার নাম দিলাম হলো কে। এখানে যদি বিন্দু নির্দেশ করি সেখানে শ্রমিকের পরিমাণ দিলাম L1 আর মূলধনের পরিমাণ দিলাম K1। তাহলে দেখো তো এই বিন্দুটার নাম আমি দিলাম P, এই বিন্দুটার নাম দিলাম Q। তাহলে এই রেখাটাকে বলতেছি আমরা সমউৎপাদন রেখা। তো সমউৎপাদন রেখা P বিন্দুতে কতটুকু শ্রমিক ব্যবহার করছি বলো তো? P বিন্দুতে শ্রমিক ব্যবহার করছি কতটুকু? এদিকে শ্রমিকের পরিমাণ দেখাইছি, এদিকে মূলধন দেখাইছি। গুড, ওএল 1 শ্রমিক ব্যবহার করছি আর মূলধন ব্যবহার করছি কতটুকু? ওকে 1। তার মানে শ্রমিক কি পরিমাণে কম আর মূলধন তার চেয়ে পরিমাণে কি বেশি। তাহলে শ্রমিক কম ব্যবহার করছি, যন্ত্রপাতি বেশি ব্যবহার করছি, করে কতটুকু উৎপাদন পাইছি? 1 সমান ধান উৎপাদন পেয়েছি। এবার কিউ বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি? তুমি কিছু দেখতে পাচ্ছ না? সবাই তো দেখতে পাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে এটা হতে পারে মাঝে মাঝে। আচ্ছা, কিউ বিন্দুতে শ্রমিক হলো ওএল পরিমাণ আর মূলধন হলো ওকে পরিমাণ। তার মানে কিউ বিন্দুতে আমরা শ্রম বেশি ব্যবহার করছি আর মূলধন ব্যবহার করছি কম। তাহলে এখানেও আমার উৎপাদন হলো ওই 1 সমান ধান। তাহলে এই জন্যই এই রেখাটাকে বলতেছি আমরা সমউৎপাদন রেখা। এখানেও 1 সমান উৎপাদন হয়, এখানেও 1 সমান উৎপাদন হয়। তো এই বিন্দুটা আমরা অনেক বেশি পরিমাণ শ্রম আর কম মূলধন ব্যবহার করে উৎপাদন করি। এই বিন্দুটাতে অল্প পরিমাণ শ্রমিক আর অনেক বেশি পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করি। দুটো বিন্দুতেই উৎপাদনের পরিমাণ সমান। আর এই জন্যই এই রেখাটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা। তাহলে কি বুঝলাম? যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান
এবং এর বিন্দুগুলো কি নির্দেশ করে? শ্রম আর মূলধনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, অর্থাৎ দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তো দুটি উপকরণের ভিন্ন ভিন্ন সংমিশ্রণের মাধ্যমে আমরা সবসময় উৎপাদন পাবো একই পরিমাণ। এইটা যে রেখার মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা। বুঝা গেছে? তো অর্থনীতির এই যে দ্বিতীয় মৌলিক সমস্যা, এইটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে এই সমউৎপাদন রেখার সাহায্য নিতে হয়। আর অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যাটা আমরা এই সমউৎপাদন রেখার সাহায্যেই ব্যাখ্যা করব। বুঝা গেছে? তাহলে এবার এই দ্বিতীয় সমস্যাটা আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা একটু জেনে নিই। তাহলে এখানে যা আছে সেগুলো থেকে যাক, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করব। তাহলে প্রথমে আমরা কি করব, যে অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা কিভাবে উৎপাদন করা যায় এটি সমউৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। নিম্নে আমরা অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যাটি সমউৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করি। এরপরে আমরা এই সমউৎপাদন রেখা আঁকবো, ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন, এই পরিমাণগুলো দেখাই দেব, দিয়ে এরকম ঠিক দুটো বিন্দু আমরা ইন্ডিকেট করব, যেখানে শ্রমের পরিমাণ আর মূলধনের পরিমাণ নির্দেশ করব। তাহলে ব্যাখ্যা করব কিভাবে, যে চিত্রে ভূমি অক্ষে কি? শ্রম, আর লম্ব অক্ষে মূলধন, আর আইকিউ এটি হলো একটি কি? সমউৎপাদন রেখা। আইকিউ হলো একটি সমউৎপাদন রেখা। এই আইকিউ রেখার বা এই সমউৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। ওকে, এখন এই আইকিউ রেখার পি বিন্দু, পি বিন্দুতে OL পরিমাণ শ্রম, কতটুকু শ্রম? OL পরিমাণ শ্রম, এবং ওকে 1 পরিমাণ মূলধন ব্যবহারের মাধ্যমে, ওকে OL 1 পরিমাণ শ্রম এবং ওকে 1 পরিমাণ মূলধন ব্যবহারের মাধ্যমে একটি দ্রব্য আমরা নির্দিষ্ট পরিমাণে, ধরে নিলাম যে 100 একক উৎপাদন করতে পারে। তো এই পি বিন্দু OL পরিমাণ শ্রম আর ওকে 1 পরিমাণ মূলধন নির্দেশ করে। তো এখানে কার পরিমাণ বেশি? মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। তাহলে এই পি বিন্দুতে আমরা মূলধন বেশি ব্যবহার করছি, শ্রমিক কম ব্যবহার করছি। তাহলে এই পি বিন্দুটা উৎপাদনের একটা পদ্ধতিকে নির্দেশ করছে, মূলধন বেশি আর শ্রম কম। তো যেখানে আমরা মূলধন বেশি এবং শ্রমিক কম ব্যবহার করে উৎপাদন করি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মূলধন নিবিড় পদ্ধতি। তাহলে পি বিন্দুটা কি নির্দেশ করতেছে? বেশি পরিমাণ মূলধন আর কম পরিমাণ শ্রমের ব্যবহার। তাহলে যেই উপকরণটা আমরা বেশি ব্যবহার করি সেটাকে তাপ পদ্ধতি বলা হয়। যেমন আমরা পি বিন্দুতে মূলধন বেশি ব্যবহার করতেছি, শ্রমিক কি কম ব্যবহার করতেছি। যেহেতু মূলধনের ব্যবহার বেশি, তাই এটাকে বলা হচ্ছে মূলধন নিবিড় বিন্দু। এটার নাম কি? মূলধন নিবিড় বিন্দু, বা এই পদ্ধতিটার নাম হলো মূলধন নিবিড় পদ্ধতি। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে প্রকাশ করব? OK1/OL1, এটাকে আমরা একটা অনুপাত দিয়ে প্রকাশ করব। উপরে হলো মূলধনের পরিমাণ আর নিচে হলো শ্রমের পরিমাণ। তো মূলধনের পরিমাণ উপরের সংখ্যাটা কি? বড়, আর নিচের সংখ্যাটা কি? ছোট, শ্রমের পরিমাণ কম, ছোট। তাহলে এর ভাগফলটা কি 1 এর চেয়ে বড় হবে না ছোট হবে বলো তো? 1 এর চেয়ে বড় হবে। কেন? উপরের সংখ্যাটা বড়, মূলধনের পরিমাণ বেশি আর শ্রমের পরিমাণ কম। তাহলে উপরে যদি বড় সংখ্যা থাকে, নিচে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে ভাগফলটা হবে 1 এর চেয়ে বড়। তাহলে আমরা লিখতে পারি গ্রেটার দেন 1। বুঝা গেছে? তাহলে উপরে হবে মূলধনের পরিমাণ, নিচে হবে শ্রমের পরিমাণ। গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে এই পদ্ধতিটাই হলো মূলধন নিবিড় পদ্ধতি। কোন পদ্ধতিটার নাম? মূলধন নিবিড় পদ্ধতি। উৎপাদন কতটুকু? 100 একক। হ্যাঁ, চিত্র দেখে আইডেন্টিফাই করতেছি, এখন মুখে মুখে ব্যাখ্যা করে দিলে তো আর হয় না। এজন্য তোমাকে পরিমাণটা ব্যাখ্যা করে দিতে হবে জাস্ট একটু, যে কি এখানে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। তাহলে
মূলধন হবে উপরে, শ্রম হবে নিচে। এটা যদি ভাগ করি তাহলে এটা হবে 1 এর চেয়ে বড়। যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেই পদ্ধতিটাকে বলবো মূলধন নিবিড় পদ্ধতি। তুমি তো বুঝতে পারবা দেখলেই, এখন ব্যাখ্যা করবা কিভাবে? এক্সামিনারকে তো বুঝাইতে হবে, পরীক্ষা যখন আসবে তুমি তো নিজে বুঝতে পারতেছো যে এখানে শ্রমিক কম ব্যবহার করছে আর মূলধন বেশি ব্যবহার করছে, তার মানে পি বিন্দু হলো মূলধন নিবিড় পদ্ধতি বা মূলধন নিবিড় বিন্দু। এটা তুমি বুঝবা, তো ব্যাখ্যা করবা কিভাবে পরীক্ষায়? এই জন্য লিখে ব্যাখ্যা করতে হবে। বোঝা গেছে? না, সরল রেখা ব্যবহার করা যাবে না। সমউৎপাদন রেখা এই একটা শেপেই হয়। তো সমউৎপাদন রেখা সম্পর্কে এই এইচএসসি লেভেলে এর চেয়ে বেশি তেমন ব্যাখ্যা নেই। আর সমউৎপাদন রেখা তো আসলে বোঝায়ও না। সমউৎপাদন রেখার সাথে জাস্ট শুধু এই দ্বিতীয় সমস্যাটা ব্যাখ্যা করে। এটা আসলে কি সেটা তোমরা বইও খুঁজে পাবে না, কিন্তু এটা যে কি নির্দেশ করে সেটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিলাম জাস্ট, যেন এটা বুঝতে পারো, যেন তোমাদের এটা মনে থাকে। তো সমউৎপাদন রেখা যদি এরকম শেপের না হয় তাহলে এই বিন্দু এবং এই বিন্দুতে তোমার উৎপাদনের পরিমাণটা সমান থাকবে না, উৎপাদন তখন কম বেশি হয়ে যাবে। যদি কেবল রেখা এরকম আকৃতির হয় তাহলে সেই রেখাতে পরিমাণগুলো চেঞ্জ হবে কিন্তু উৎপাদনের পরিমাণটা সেম থাকবে। শ্রম যদি বাড়ে তাহলে মূলধন কমবে, আর শ্রমিক যদি কমায় তাহলে মূলধনের পরিমাণ বাড়বে, কিন্তু মোট অনুপাতটা ঠিক থেকে সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণটা সমান থাকবে। যেমন তোমরা একটা প্রশ্ন করছিলা যে চাহিদা রেখা, ওইটার সাথে সম্পর্কিত একটু দেখো, যে চাহিদা রেখা আমরা দেখি মাঝে মাঝে এরকম থাকে, চাহিদা রেখা দেখি আবার এরকমও থাকে। এইটা এবং এইটার মধ্যে তফাৎ কি? তো আমরা জানি কি, দাম যদি বাড়ে তাহলে চাহিদা কি? দাম বাড়লে চাহিদা কি হয়? চাহিদা কমে। ধরো একটা দ্রব্যের দাম 10 টাকা, একজন মানুষ সেটা 5টা কেনে, তাহলে মোট খরচ কত? 50 টাকা। মোট খরচ হলো 50 টাকা। তাহলে এই যে দাম যদি আমি দেখাই এখানে, তাহলে দাম ধরো 10 টাকা, তখন পরিমাণ হলো 5। এখন দাম কমে যদি 5 টাকা হয় তাহলে পরিমাণ বেড়ে কত হবে? পরিমাণ যে সব সময় 10 হবে এমনটা কিন্তু না, বেশিও হতে পারে কমও হতে পারে। তো চাহিদার পরিমাণ বেড়ে তোমার কত? 7ও হইতে পারে। বোঝা গেছে? এইটা হলো সরল রেখা দ্বারা বোঝা যায়, আর এই সম্পর্কটা নির্দেশ করে সরল রেখা দ্বারা। এখন এইটাও একই নির্দেশ করে, কিন্তু তফাৎ আছে একটু, যে দাম 10 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 5 একক। দাম কমে যদি 5 টাকা হয় তখন এই রেখাতে এক্স্যাক্টলি চাহিদার পরিমাণ বেড়ে 10ই হইতে হবে। চাহিদার পরিমাণ বেড়ে কি হবে? 10ই হবে। কেন? দাম যখন 10 টাকা তখন কিনে সে 5টা, তাহলে মোট খরচ কত টাকা করে? 50 টাকা। আর দাম কমে যদি 5 টাকা হয় তখন তার চাহিদা বেড়ে কত হয়েছে? 10, তখন মোট খরচ কত? তখনও মোট খরচ 50 টাকা। তাহলে এই রেখাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, চাহিদা রেখা যদি এরকম শেপ হয়, যে এখানে দাম যদি কমে তাহলে ব্যক্তি তার চাহিদাটা এমন ভাবে পরিবর্তন করে, আগেও যত টাকা খরচ করত দাম কমার ফলেও তত টাকাই খরচ করবে, তার চেয়ে কমও করবে না, তার চেয়ে বেশিও করবে না। আচ্ছা, যদি এখান থেকে ধরি যে দাম 5 টাকা ছিল, দাম বেড়ে 10 টাকা হলো, তাহলে দাম যদি বাড়ে তখন তার চাহিদা কি হয়? কমে। তাহলে ব্যক্তি কম কেনে, কিন্তু দাম বাড়ার ফলে ব্যক্তি তার চাহিদাটাকে এমন ভাবে কমাবে তার মোট খরচের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আগেও যত টাকা খরচ করতো এখনো ঠিক তত টাকাই খরচ করবে, কিন্তু দাম বাড়ার ফলে শুধু তার চাহিদাটা কমবে, এমন ভাবে কমবে যেন তার 1 টাকাও আর বেশি খরচ করা না লাগে, সে এমন ভাবে চাহিদাটাকে পরিবর্তন করবে। এই রকম সম্পর্ক নির্দেশ করে হলো এই বক্রাকৃতির চাহিদা রেখা। আর এখানে দেখো, এখানে কিন্তু খরচের পরিমাণ সমান নাই। দাম 10 টাকা ছিল, চাহিদা ছিল 5, তাহলে মোট খরচ ছিল তখন 50। দাম কমে 5 টাকা হলো, সে খুব বেশি কিনে নাই, এবার 7টা কিনছে, তাহলে মোট খরচ কত? 35। এখানে কিন্তু মোট খরচের পরিমাণ দাম বাড়া কমার ফলে ওই ব্যক্তির মোট খরচের পরিমাণটা সমান নেই। এই জন্য এই চাহিদা রেখাটা এরকম শেপের হতে পারে। তো কখনো বাড়ে কখনো কমে, অধিক স্লোপ হলে খরচ বাড়তে পারে, আবার
যদি অধিক খানা প্রকৃতির হয় তাহলে আরো কমতে পারে। তো তখন এরকম শেপ হয়। আর এটার বৈশিষ্ট্য হলো যে দুটো বিন্দুতে মোট খরচের পরিমাণ সমান থাকবে। ঠিক এটার ক্ষেত্রেও তাই, যে এখানেও মোট উৎপাদনের পরিমাণ সমান থাকবে, এখানেও মোট উৎপাদনের পরিমাণ সমান থাকবে, শুধু সে শ্রমিক বাড়াবে আর কমাবে। যদি সে শ্রমিক কম পরিমাণে ব্যবহার করে তাহলে সে মূলধন বেশি পরিমাণে ব্যবহার করবে, আর যদি সে শ্রমিক বেশি পরিমাণে ব্যবহার করে তাহলে মূলধন সে কম পরিমাণে ব্যবহার করবে, উৎপাদনটা সেম থাকবে। এখন আমি যদি সরল রেখার মাধ্যমে এটা দেখাতে চাই, আমি কি দেখাতে পারবো? ওই সম্পর্কটা এখানে দেখাতে পারবো? ওইটা এখানে দেখানো যাবে না, তা এখানে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এই তোমার কিভাবে উৎপাদন করব, এই হলো যে অর্থনীতির সমস্যাটা শুধুমাত্র এই অর্ধবৃত্তাকার এই সমোৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করা হয়। বোঝা গেছে? ওকে, তাহলে দেখো চাহিদা রেখা সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম যে চাহিদা রেখা কেন বিভিন্ন শেপের হয়। আর অর্ধবৃত্তাকার চাহিদা রেখা যদি থাকে তাহলে সেটা আসলে ইম্পর্টেন্স কি। আচ্ছা, তাহলে এই বিন্দুটা আমরা কি দেখলাম? মূলধন বেশি ব্যবহার করছি, শ্রম ব্যবহার করছি কম, তাহলে এটা হলো মূলধন নিবিড় বিন্দু। এবার আমরা যদি কিউ বিন্দুতে যাই তাহলে আমরা কি শ্রমিক বেশি ব্যবহার করছি আর মূলধন ব্যবহার করছি কি কম। এবার দেখো, এবার চেঞ্জ হয়ে গেছে, ওকে হলো মূলধন আর ওএল হলো শ্রম, তাহলে কোনটা বেশি এই দুটার মধ্যে? শ্রমের পরিমাণটা বেশি, তাহলে চিহ্নটা যাবে ওর দিকে। তাহলে এটার ক্ষেত্রে অনুপাতটা যদি লিখি তাহলে আমরা কি লিখবো? ওকে ডিভাইডেড বাই ওএল। এবার বলো তো এটার অনুপাতটা কি একের চেয়ে বড় হবে না ছোট হবে? একের চেয়ে ছোট হবে। কেন ছোট হবে? কারণ এই সংখ্যাটা ছোট, মূলধনের পরিমাণ কম আর শ্রমের পরিমাণটা বেশি। তাহলে উপরে যদি ছোট সংখ্যা হয়, নিচে যদি বড় সংখ্যা হয়, ধরো এরকম উপরে 3 নিচে 5, 3 কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? 0.6, মানে একের চেয়ে ছোট। তার মানে এই অনুপাতটা তখন কি হচ্ছে? একের চেয়ে ছোট। বুঝা গেছে? তাহলে এটাতে আমরা কি বেশি ব্যবহার করতেছি? শ্রম নিবিড় ব্যবহার করতে বেশি, তাহলে এটাকে বলা হবে শ্রম নিবিড় পদ্ধতি। ঠিক আছে? তাহলে এইটাকে এখানেও আমরা উৎপাদন পাবো কি 100 একক, তো এটাকে বলতেছি আমরা শ্রম নিবিড় বিন্দু বা পদ্ধতি। তাহলে এখানেও আমি 100 একক উৎপাদন পাচ্ছি, এখানেও আমি 100 একক উৎপাদন পাচ্ছি। তাহলে দুটো বিন্দুতেই উৎপাদনের পরিমাণ সমান, বাট এটাতে মূলধন বেশি ব্যবহার করছি আর এটাতে শ্রম বেশি ব্যবহার করছি, তো দুটোতেই আমার উৎপাদনের পরিমাণ সমান। এখন বলো তো কে কোন বিন্দুতে উৎপাদন করবা তোমরা? কোন বিন্দুতে উৎপাদন করবা তুমি? পি না কিউ? কে কোন বিন্দুতে উৎপাদন করবা? ওকে, রাষ্ট্র উন্নত হলেই যে পি বিন্দুতে করবে সেটাও ঠিক না, আর বাংলাদেশের মতো অনুন্নত হলেই যে কিউ বিন্দুতে করবে সেটাও ঠিক না। তো যে কেউ যে কোনো ভাবে উৎপাদন করতে পারে, সেটা ডিপেন্ড করে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর, দেশের জনসংখ্যার উপর, দেশের প্রযুক্তির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখন উৎপাদন করতে গেলে আমি তো দুই পদ্ধতিতেই সমান উৎপাদন করতে পারি। এখন আমি কোন পদ্ধতিতে উৎপাদনটা আমার করব সেটাই হলো সমস্যা, আর সেটাই অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। তাহলে যে কেউ একটা দ্রব্য উৎপাদন করতে গেলে দ্বিতীয়ত যে সমস্যার সম্মুখীন হবে সেটা হলো যে সে কিভাবে উৎপাদন করবে, অর্থাৎ কোন পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করবে, মূলধন নিবিড় পদ্ধতি না শ্রম নিবিড় পদ্ধতি। এটাই হলো অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। আমরা শুধু সমস্যার কথাটা ব্যাখ্যা করছি, সমাধান কিন্তু ব্যাখ্যা। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করি, যেহেতু বলছো বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে আর আমেরিকা হলো বা উন্নত রাষ্ট্রগুলো পি বিন্দুতে উৎপাদন করবে, তো মনে করো আমি যদি এই পি বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার খরচ হয় 10,000 টাকা, আর যদি কিউ বিন্দুতে উৎপাদন করি তাহলে খরচ হয় 12,000 টাকা। এবার বলো বাংলাদেশ কোন বিন্দুতে উৎপাদন করবে? এবার বাংলাদেশ পি বিন্দুতে উৎপাদন করবে। কেন? কারণ খরচ কম। আমরা সবাই দেখি যে খরচ যেখানে কম হবে সেটাতে আমরা উৎপাদন করার চেষ্টা করি, তাহলে প্রফিট বেশি হবে, তাই না? ঠিক কি না?
আচ্ছা, 10,000 টাকা এখানে খরচ হয় পি বিন্দুতে। মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করলে 10,000 টাকা খরচ হবে, আর শ্রম নিবিড় পদ্ধতি ব্যবহার করলে 12,000 টাকা খরচ হবে। তার মানে আমাদের সবার উচিত এটাতে উৎপাদন করা পি বিন্দু অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশেও মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করা উচিত। কিন্তু বাংলাদেশে যদি মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করা হয়, বাংলাদেশে কিন্তু জনসংখ্যা অনেক বেশি, আর আমরা যদি মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করি, সব যদি যান্ত্রিকীকরণ করি, তাহলে শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়বে, অসংখ্য মানুষ বেকার হয়ে যাবে। তো আমরা যদি মূলধন পদ্ধতি ব্যবহার করে আমার উৎপাদন খরচ যদিও কম হয়, তবুও বাংলাদেশ কিন্তু এই পি বিন্দুতে উৎপাদন করবে না, সে তবুও কিউ বিন্দুতে উৎপাদন করবে, যদিও খরচ বেশি। তার কারণ হলো তার শ্রমিক অ্যাভেলেবল। যদি সে শ্রম নিবিড় পদ্ধতি ব্যবহার না করে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে। তো খরচ বেশি হলেও সে কিউ বিন্দুতে উৎপাদন করবে। বোঝা গেছে? এটা হলো সমাধান। ওই যে যেই দেশ এই সমস্যাগুলোর সমাধান যত দক্ষতার সাথে করতে পারবে, ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন তত দ্রুত হবে। এখন আমি যদি শুধু দেখি যে আমার এখানে খরচ কম, তাহলে আমাকে পি বিন্দুতে উৎপাদন করা উচিত, মূলধন নিবিড় পদ্ধতি ব্যবহার করা উচিত, তাহলে এটা হলো আমার অদক্ষতা। তখন আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন না ঘটে অর্থনৈতিক মন্দ অবস্থার সৃষ্টি হতে পারে। এই জন্য এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা, যে কিভাবে উৎপাদন করব, আর এটাই পল স্যামুয়েলসন ব্যাখ্যা করছেন। এজন্য এটার সমস্যা, মানে এই সমস্যাটার সমাধান যে দেশ যত দক্ষতার সাথে করতে পারবে, সেই দেশের উন্নয়ন তত ভালো হবে, সেই দেশের প্রবৃদ্ধি তত দ্রুত হবে। তো এইটাই ছিল সেই দ্বিতীয় মৌলিক সমস্যা। বোঝা গেছে? তোমরা কি লিখতে পারবা? আচ্ছা, তাহলে পি বিন্দুটাকে কোন কৌশল বলি আমরা? পি বিন্দু কোন কৌশল বলে, কোন কৌশল নির্দেশ করে? পি বিন্দু মূলধন নিবিড় পদ্ধতি নির্দেশ করে বা মূলধন নিবিড় কৌশল নির্দেশ করে। আর কিউ বিন্দুটা কোন কৌশল নির্দেশ করে? শ্রম নিবিড় কৌশল নির্দেশ করে। ওকে, ভেরি গুড। তাহলে উভয় পদ্ধতির উৎপাদনের পরিমাণ কি? সমান। অর্থনীতির মৌলিক সমস্যা হলো, বা দ্বিতীয় সমস্যাটি হলো যে আমি কোন বিন্দুতে উৎপাদন করব। এটাই হলো অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। বোঝা গেছে? হ্যাঁ, এটা শুধুমাত্র এই উৎপাদন সম্ভব, সম উৎপাদন রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করি, আর অন্য কোনো রেখার সাহায্যে এটাকে ব্যাখ্যা করা যায় না। এটা ব্যাখ্যা করার একমাত্র রেখাই হলো সমউৎপাদন রেখা, এবং এই মূলবিন্দুর দিকে উত্তল রেখা হয়। মূলবিন্দুর দিকে উত্তল হওয়ার কারণ তো ব্যাখ্যা করলাম, যে কেন এটা করা যায়। বুঝতে পারছো কিনা? ওই যে বললাম না যে মোট খরচের পরিমাণ যেমন চাহিদা রেখার ক্ষেত্রে শেপ বোঝাই দিলাম, এই জন্যই এই রেখার শেপটা এরকমই হয়, অর্ধবৃত্তাকার হয়। এটা সরলরেখাকৃতি বা মূলবিন্দু থেকে অবতল এরকম কোনো রেখা দ্বারা এটাকে প্রকাশ করা যায় না। বোঝা গেছে? ওকে, তাহলে এবার সর্বশেষ সমস্যা হলো যে কার জন্য উৎপাদন করা হবে বা উৎপাদনের বন্টন কেমন হবে। তো কার জন্য উৎপাদন করা হবে? একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, এটাতে তেমন চিত্র নাই, চিত্র ছাড়াই এটা আমরা ব্যাখ্যা করব, সহজে 2-3 লাইনে ব্যাখ্যা করব। সেটা কি? যে একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। তোমার হলো যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর মানুষ বসবাস করে। এখন 3 শ্রেণীর মানুষের চাহিদা কিন্তু 3 রকম। উচ্চবিত্তরা খায় চিকন চাল, মধ্যবিত্তরা খায় মাঝামাঝি, আর নিম্নবিত্তরা খায় মোটা চাল, তাই না? এখন বাংলাদেশ যদি ধান উৎপাদন করতে চায়, তাহলে কোন ধান উৎপাদন করবে? চিকন, মাঝারি নাকি মোটা চাল উৎপাদন করবে? কোনটা উৎপাদন করবে আসলে? এটাই হলো, হ্যাঁ, 3টাই করতে হবে। এটা তো সমস্যার প্রেক্ষিতে সমাধান। তো উৎপাদনের ক্ষেত্রে তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো কার জন্য উৎপাদন করবে? অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে একই দেশে, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদা বিভিন্ন রকম হয়। এই জন্য তৃতীয় সমস্যা হলো যে আসলে কার জন্য উৎপাদন করবে, অর্থাৎ কোন শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করবে? নিম্নবিত্তদের জন্য উৎপাদন করবে, না মধ্যবিত্তদের জন্য, নাকি উচ্চবিত্তদের জন্য উৎপাদন করবে? এটা হলো অর্থনীতির তৃতীয় মৌলিক সমস্যা। ওইটাকে বলা হয় আবার উৎপাদনের বন্টন কেমন হবে। অর্থাৎ উৎপাদন করলাম, দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, তো উচ্চবিত্তদের ক্রয় ক্ষমতা অনেক বেশি, মধ্যবিত্তদের কম, নিম্নবিত্তদের আরো ক্রয় ক্ষমতা কম। এখন উচ্চবিত্তরা যদি সব ক্রয় করে রেখে দেয়, তাহলে নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা কি হবে? আরো মারা যাবে, ওরা কিনে খাওয়ার মতো কিছু পাবে না।
তো ক্রয় ক্ষমতা থাকলেই যে বেশি বেশি কিনবে এমনটাও করা যাবে না। তো এই জন্য বলছে উৎপাদনের বন্টন কেমন হবে। উৎপাদন করার পরে উৎপাদিত দ্রব্যগুলো কোন শ্রেণীর মানুষরা, মানে কোন শ্রেণীর মানুষদের জন্য কি পরিমাণে উৎপাদন করবে এবং কিভাবে বন্টন করবে, এটাই হলো তৃতীয় মৌলিক সমস্যা। তো এই পদক্ষেপটা সাধারণত সরকার নিয়ে থাকে, আবার এটা বাজার পদ্ধতিতেও সমাধান হয়। অর্থাৎ বাজারে যে শ্রেণীর মানুষের চাহিদা বেশি, তোমার উৎপাদনকারীরা সেই ধরনের দ্রব্য বেশি উৎপাদন করে এবং যোগান দেয়। তো এটা বাজার অর্থনীতির উপরে ডিপেন্ড করে। এটাই ছিল তৃতীয় মৌলিক সমস্যা, যে কার জন্য উৎপাদন করবে আর উৎপাদনের বন্টন কেমন হবে। তাহলে এটা আমরা সহজ কথায় ব্যাখ্যা করবো যে একটি দেশে তিন শ্রেণীর মানুষ থাকে, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত। নিম্নবিত্তদের চাহিদা, উচ্চবিত্তদের চাহিদা এবং মধ্যবিত্তদের চাহিদা এক একজনের ভিন্ন ভিন্ন রকম। তো আসলে কার জন্য উৎপাদন করবে? নিম্নবিত্তদের, মধ্যবিত্তদের জন্য নাকি উচ্চবিত্তদের জন্য উৎপাদন করবে? কার জন্য উৎপাদন করবে? এবং এই উৎপাদিত দ্রব্যে কে কতটুকু ভোগ করতে পারবে? নিম্নবিত্তরা কি পরিমাণে ভোগ করবে, উচ্চবিত্তরা আর মধ্যবিত্তরা কে কি পরিমাণে ভোগ করবে? অর্থাৎ এই বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এই উৎপাদিত দ্রব্যের বন্টন কেমন হবে, এটা নির্ধারণ করাই হলো অর্থনীতির তৃতীয় মৌলিক সমস্যা। তো এই সমস্যা তিনটা ব্যাখ্যা করছেন পল এ স্যামুয়েলসন। তো আমাদের যদি পরীক্ষায় আসে, যদি প্রথমটা আসে তাহলে দ্বিতীয়টা আসবে না, আর যদি দ্বিতীয়টা আসে তাহলে প্রথমটা আসবে না। তো এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো সমস্যা থেকে কিভাবে সৃজনশীল হয়, এখন আমরা জাস্ট সেটা একটু দেখবো সংক্ষেপে। এটাতে কোনো প্রশ্ন আছে? আর বলো, এই দ্বিতীয় সমস্যা ব্যাখ্যায় কোনো প্রশ্ন আছে? ওকে, তো এটা কিভাবে ব্যাখ্যা করবে? এই যে বললাম যে আমি তোমাদেরকে পিডিএফ একটা হচ্ছে সরবরাহ করবো, দেখার পরে দেন তোমরা এই চিত্র দেখে যা বুঝছো তার প্রেক্ষিতে শীট যদি একবার পড়ো দেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। গতদিন দিয়েছিলাম শীট, তোমরা কি ইয়ে করতে পারছো, পড়তে পারছো? আচ্ছা, শীট কেমন হয়েছে জানাইও। তোমরা সিকিউ, এমসিকিউ সহ পাবা ধারাবাহিকভাবে, পেতে থাকবা। আচ্ছা, এবার আমরা এই যে অর্থনীতির প্রথম যে মৌলিক সমস্যা, কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, এটা উদ্দীপকে কিভাবে থাকবে এবং আমরা সেটা কিভাবে সলভ করব। এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, দুটো বিন্দু দেওয়া থাকবে, এই পাশে দেওয়া থাকবে তোমার x দ্রব্য। শুধু যে x আর y দ্রব্য দেওয়া থাকবে তেমন কিন্তু কথা না, তোমার ধান, চাল, পাট, গম যে কোনো থাকতে পারে। এবার নাম দিলাম হলো PQ। তো গ নং কোশ্চেন হলো উদ্দীপকে অর্থনীতির কোন মৌলিক সমস্যা ব্যাখ্যা করা হয়েছে, এটা হলো। আর ঘতে কি থাকতে পারে? ঘতে থাকবে আগের কোশ্চেন যে ই ও এফ বিন্দু উৎপাদন এর যৌক্তিকতা বিশ্লেষণ কর। তোমাদের কিন্তু এই আমার সাথে থাকলে এই ক্লাসে আসলে পড়া হয়ে যাবে, বারবার পড়া লাগবে না। মাঝে মাঝে শুয়ে শুয়ে শুধু একটু শীটটা বের করে দেখবা, দেন সব মনে পড়বে ক্লিয়ার ক্লাস শেষের দিকে। এখন এই যে এটা বলে দিয়ে কোশ্চেন কিভাবে হয় সেটা বুঝিয়ে দিব আর একটা হোমওয়ার্ক। তাহলে দেখো এখানে এটাই হলো তোমার একটা উদ্দীপক, এই চিত্রটাই হলো উদ্দীপক। উদ্দীপকের আলোকে গতে থাকবে কি যে উদ্দীপকে অর্থনীতির কোন মৌলিক সমস্যার কথা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে উদ্দীপকে কোন অর্থনৈতিক সমস্যার কথা ব্যাখ্যা করা হয়েছে? কি কি উৎপাদন করা হবে বা কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে। ভেরি গুড। তাহলে কারণ কিভাবে বুঝলাম এটা? কারণ এই চিত্রটা যেটা দেওয়া আছে সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, আর এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা এই প্রথম মৌলিক সমস্যাটা ব্যাখ্যা করতে পারি। তাহলে ব্যাখ্যা করতে পারবো না?
কেউ একজন বলতে পারবা 1 মিনিটের ভিতরে এক নিঃশ্বাসে বলে দিবা যে কিভাবে ব্যাখ্যা করব? বলো তো। হ্যাঁ বলো। গুড। গুড। আচ্ছা, যখন x দ্রব্য উৎপাদন করব কোথায় উৎপাদন হবে তখন? কোন বিন্দুতে? b বিন্দুতে। বলবো যে b বিন্দুতে x দ্রব্যের উৎপাদন হলো সর্বোচ্চ OB পরিমাণ, তখন y এর উৎপাদন শূন্য। a বিন্দুতে y এর উৎপাদন সর্বোচ্চ OA পরিমাণ, তখন x এর উৎপাদন শূন্য। দেন তারপর বলো। ঠিক আছে। আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিব এটা, বুঝছো? কাটবো না কিন্তু। গালি দিচ্ছ। আচ্ছা, এবার দেখো আমি তোমাকে একটু গালি দিই, কারণ এই পি বিন্দুতে x এর উৎপাদন কত আর y এর উৎপাদন কত সেটা তো দেওয়াই নেই, তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? হ্যাঁ, তাহলে x এর উৎপাদন y এর উৎপাদন যদি দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো বসাই দেব। x1, তাহলে এটা বসাবো কি y1, আর এটার নাম দিব x2, আর এটার নাম দিব কি y2। এই দেখো এখন ব্যাখ্যা করব। p বিন্দুতে x দ্রব্যের উৎপাদন ox1 আর y দ্রব্যের উৎপাদন oy1। q বিন্দুতে x হলো ox2 আর y এর উৎপাদন হলো oy2। তাহলে a p q b সবগুলো বিন্দুই উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থিত এবং সবগুলো বিন্দুই দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে এই a p q এবং b যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করি না কেন, আমাদের উৎপাদন সংমিশ্রণটা হবে সর্বোচ্চ, আমরা সর্বোচ্চ উৎপাদন পাবো। তো এখন a p q b এই চারটা বিন্দুর কোন বিন্দুতে আমরা উৎপাদন করব, এটাই হলো অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। দেন আমাদের এই কোশ্চেনের অ্যানসার শেষ। 3 নম্বর। তবে অবশ্যই খাতায় চিত্রটা কিন্তু আঁকবা, চিত্রটা দেখলেই অন্তত নম্বর পেয়ে যাওয়া। বলো। কি কি দ্রব্য মানেই হচ্ছে যে x উৎপাদন করব না y উৎপাদন করব। কি কি মানেই হলো এটা যে এই যে বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে শুধু x হয়, y তো হয় না। আর যদি a বিন্দুতে উৎপাদন করি তাহলে শুধু y দ্রব্য উৎপাদন হয়, তখন তো x হয় না। তার মানে আমি এখানেই তো বুঝতেছি যে কি দ্রব্য উৎপাদন করব, x উৎপাদন করব না y উৎপাদন করব। বোঝা গেছে? কি কি মানে এই যে দুটো দ্রব্যের মধ্যে আমরা